আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আলামিন সহ ছাত্রলীগের সেই সময় প্রচার সম্পাদক সাইদ বাবু সহ অনেক নেতৃবৃন্দ। আমি আসলে লাইব্রেরির ভিতরে প্রবেশ করতে চাচ্ছিলাম যে আমাদের কর্মসূচিগুলোতে যে আমরা ছাত্রদেরকে যেভাবে জানাই ডাকি, ছাত্রদেরকে ইনফর্ম করে আমাদের এই প্রেস কনফারেন্সে সম্পৃক্ত হওয়ার জন্য, তখনই আসলে আমার হাত চাল দিয়ে আপনারা দেখেছিলেন লাইব্রেরির সেখানে সামনে ফেলে দেয়। স্বাভাবিকভাবে ওরা কতগুলো হিংস্র জন্তু জানোয়ারের মতো যেমনিভাবে ক্ষুধার্ত আপনার হিংস্র জন্তুরা শকুন একটা আপনার তার শিকার পেলে ছিঁড়ে খাপড়ে খায়, ঠিক একইভাবে আপনারা দেখেছিলেন কেউ আমার পা টেনে ধরেছে, কেউ আমার হাত টেনে ধরেছে, কেউ জামা টেনে ধরেছে, কেউ প্যান্ট টেনে ধরেছে, কেউ জুতা টেনে ধরেছে, চুল টেনে ধরেছে। একটা বর্বরচিত হামলা সেদিন করেছিল এবং সেই হামলার প্রতিবাদে 2 জুলাই আমাদের শহীদ মিনারে পতাকা মিছিল কর্মসূচি ছিল। সেদিন আমার বাম পাশে আমাদের কোরআন সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান ভাই সহ ইডেন কলেজের শিক্ষার্থী লুৎফুন্নাহ রুমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থী সাফা দুবনা সহ অনেকে আহত হয়। রাজশাহীতে তরিকুল আপনার হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মেরুদণ্ড ভাঙে। এই বর্বরতা বাংলাদেশ দেখেছিল। এই রকমের একটা পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা হার মানি নাই। ইতিমধ্যে আমাদের আন্দোলনের অন্যতম অনেক নেতৃবৃন্দ রাশেদ ভাই সহ মাহফুজ অনেকে গ্রেপ্তার হয়। আমরা হাল ছাড়ি নাই। সেই 30শে জুন হামলায় আক্রান্ত হয়ে 1 মাস বেডে থেকে আমরা ঠিক 1 মাস পরে আপনার 30শে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আবার আন্দোলনে ডাকার জন্য আমরা গিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি সন্ত্রাসীদের প্রতি একটা হুঙ্কার দেয় তারা ক্যাম্পাস ছেড়ে পালাবে। আপনারা দেখেছেন সেই 2018 এই লিগাসি এই শিক্ষা থেকে এই 24-এর এই আন্দোলনে আমাদের সহকর্মীরা সহযোদ্ধারা কিভাবে ছাত্র এই একটা কোটা সংস্কার আন্দোলনকে একটা রাষ্ট্র সংস্কারের আন্দোলনের রূপ দিয়েছিল, একটা সফল গণ অভ্যুত্থানের রূপ দিয়েছিল, যার ফলে বাংলাদেশের মানুষের উপরে দৈত্য দানবের উপরে চেপে বসা দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে। ফ্যাসিবাদের রানী হাসিনা এবং তার দোসররা দেশ থেকে পালিয়ে গিয়েছে। মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে এই ছাত্র আন্দোলনকে সমর্থন করে সম্পৃক্ত হয়ে একটা গণ অভ্যুত্থানের রূপ দিয়েছে, দুঃখজনক হলেও সত্য, আজকে এই জুলাইয়ের বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় না। মানুষ প্রচন্ড রকমের ক্ষুব্ধ এবং হতাশ হচ্ছে। শুধু সাধারণ মানুষরা এই গণ আন্দোলনের এবং গণ অভ্যুত্থানের অগ্রসৈনিক হিসেবে আমরাও মনে করি যে যেই হাসিনা এবং যেই ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছি, মানসিকভাবে লাঞ্ছিত হয়েছি, আমাদের পরিবার লাঞ্ছিত হয়েছে, আমাদের পরিবার ভুক্তভোগী হয়েছে, আমাদের হাত ভেঙেছে, পা ভেঙেছে, মেরুদণ্ড ভেঙেছে, আমরা জীবন বিপন্ন করে লড়াই করেছি যে একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে। সেই পরিবর্তনটা আমরা গত 1 বছরে খুব বেশি দেখি। বরঞ্চ আন্দোলনের নেতৃত্বে থেকেও কিংবা সরকারের থেকেও অনেকেই জন আকাঙ্ক্ষার বিপরীত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। যে সমস্ত কর্মকাণ্ড প্রকারান্তি মানুষের সাথে প্রতারণা শামিল। আজকে মানুষ বলছে যেই পরিবর্তন আমরা চেয়েছিলাম, যে দৈত্য দানব থেকে আমরা মুক্তি পেয়েছিলাম, যেই রাজনৈতিক অপসংস্কৃতির আমরা পরিবর্তন চেয়েছিলাম, আজকে আমরা সেটি দেখতে পাচ্ছি। সেই পুরনো পেশি শক্তি, আধিপত্য বিস্তার, দলবাজি, দখলবাজি রাজনীতি আজকে শুধুমাত্র রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তার, দখলবাজি নয়, বিভিন্ন সংগঠন, পেশাজীবী সংগঠন, শিক্ষক সংগঠন, প্রেস ক্লাব, বিভিন্ন সমিতি, সচিবালয় সব দখল হয়ে গেছে, হাত বদল হয়েছে, আর কোনো পরিবর্তন হয়নি। যার ফলে আজকে আইনের শাসনের অবনতি হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, মানুষের মধ্যে শঙ্কা তৈরি হচ্ছে। মানুষ ক্ষুব্ধ হয়ে বলছে যে এই পরিস্থিতি হবে জানলে তো আমি রাস্তায় নামতাম। এবং আমাদেরও কষ্ট নিয়ে মাঝে মাঝে মনে হয় বলি যে এই রকমের পরিবর্তন হবে তাহলে তো জীবনের ঝুঁকি নিয়ে বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে আমরাও লড়াই করতাম মনে হচ্ছে মাঝে মাঝে। কিন্তু তারপরে আবার নিজের সেই ভাবনাকে ঘুরিয়ে ফেলি যে যোদ্ধা তো কখনো হারতে জানে না, তারা তো কখনো হারে না, বিপ্লবের কখনো মৃত্যু হয় না।
কাজে আমরা যেই বিপ্লব শুরু করেছি সেই বিপ্লবকে সমাপ্ত না করে আমাদের হতাশ হলে চলবে। তাই আমরা বলেছি যে আমরা হতাশাবাদী লোক নই, আমরা আশাবাদী। মানুষের যে আকাঙ্ক্ষা ছিল পরিবর্তনের, সেই পরিবর্তন আমরা করতে চাই। যেই কারণেই আমাদের যখন হতাশা তৈরি হবে, আমাদের যখন ক্ষোভ তৈরি হবে, তখনই এই জুলাইকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে। যেই কারণে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিং আপনারা শুনেছেন, আমরা বারবার বলেছি অনতিবিলম্বে এই জুলাই মাসেই এই জুলাই সনদ কিংবা জাতীয় সনদ যেই নামে অভিহিত করা হোক না কেন, এই জাতীয় সনদে ঘোষণা করতে হবে। যেই সনদে নতুন বাংলাদেশের একটা রূপরেখা থাকবে, যেই সনদই হবে এই জাতির মুক্তির সনদ, যেই সনদের ফলে এই দেশের প্রত্যেকটি নাগরিক তার নাগরিক মর্যাদা এবং তার অধিকার নিয়ে এই দেশে বাস করবে। কোনো মানুষকে তার অধিকারের প্রশ্নে নির্যাতন নিপীড়নের শিকার হতে হবে না। তার বাক ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে তাকে রাষ্ট্রের দ্বারা নিপীড়নের শিকার হতে হবে না। এবং যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং পরিবর্তনের স্বপ্ন নিয়ে আমরা লড়াইটা করেছি, সেই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার। যারা অপরাজনীতি করছে, দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, পেশি শক্তি এবং আধিপত্য বিস্তারের রাজনীতি, এখন পর্যন্ত নির্বাচন হয় নাই, কোন দল ক্ষমতা আসে নাই, কিন্তু সারা দেশের তৃণমূলে যান, জেলা উপজেলা বিভিন্ন জায়গায় দেখবেন কোন জায়গায় বিভিন্ন দলের আধিপত্য। সে মনে হচ্ছে যে এই এলাকার তারাই হত্যা করবে, এই এলাকার তারাই রাজা, বাকিরা প্রজা। এই রকমের আলাপ আলোচনা হচ্ছে, পরিস্থিতি তো আমরা দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে নির্মম ঘটনা হচ্ছে, যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সেই ফ্যাসিবাদকে এখন বিভিন্ন দল গোষ্ঠী পৃষ্ঠপোষকতা করছে, রাজনৈতিক স্বার্থে পুনর্বাসন করছে। সেই কারণেই আমাদের এই 11 দিন ব্যাপী কর্মসূচি, আপনারা দেখেছেন যে কর্মসূচির লিগাসি এবং কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য মোটিভ। আমাদের প্রথম কর্মসূচি, প্রথম দিন, জুলাইয়ের প্রথম দিন, কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আলোচনা সভা। যেই কোটা সংস্কার থেকে আমরা রাষ্ট্র সংস্কারে আন্দোলন থেকে শুরু করে রাজনীতি এবং সর্বশেষ গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলা, নতুন বাংলাদেশ আমরা গড়বই, যতই প্রতিবন্ধকতা আমাদের সামনে আসুক। আমরা 16ই জুলাই, যেদিন আবু সাঈদ আমাদের অনেকেই শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা, আল্লাহ পাক তাদেরকে বেহেশত নসিব করুক, যার যার ধর্ম অনুযায়ী তাদের উপরে শান্তি বর্ষিত করুক, আমরা দোয়া করি। কিন্তু এটা ভুলে গেলে চলবে না। কিছু ঘটনা আইকনিক, সিম্বলিক, আমাদেরকে ইন্সপিরেশন দেয়। আবু সাঈদের মৃত্যু ছিল আমাদের সমগ্র জাতির মধ্যে একটা স্পিরিটের জায়গা। সেই যে জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয়েছে 16ই জুলাই, সেদিন আমরা জেলায় জেলায় কর্মসূচি দিয়েছি আমাদের নেতা কর্মী সহ সারা দেশের মানুষকে রিভাইভ করার জন্য, তাদেরকে পুনর্জীবিত করার জন্য, এই চেতনার পুনর্জাগরণ ঘটানোর জন্য। আমরা 25শে জুলাই উপজেলা পর্যায়ে আমরা দোয়া এবং আলোচনা সভা কর্মসূচি দিয়েছি, যেন আমরা সর্বস্তরের মানুষের মাঝে এই জুলাইয়ের স্পিরিটকে, জুলাইয়ের আত্মত্যাগ এবং এই যে নিঃস্বার্থ মানুষ, যারা কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না, যারা পথ শিশু ছিল, যারা গার্মেন্টস কর্মী ছিল, বাসের হেল্পার ছিল, যারা ফুটপাতের হকার ছিল, এই সমস্ত সাধারণ মানুষ যে জীবন দিয়েছে, কাউকে এমপি বানানোর জন্য, নেতা বানানোর জন্য, এলাকায় কার আধিপত্য বিস্তারের জন্য তারা জীবন দেন, সেটা আমরা মানুষকে স্মরণ করে দিতে চাই। এবং 1 আগস্ট যে আমরা জাতীয় ঐক্য এবং সংহতি সমাবেশের ডাক দিয়েছি, এই সমাবেশ হবে আমাদের আরেকটি অনুপ্রেরণার জায়গা। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে এই গণ অভ্যুত্থানেও, সেই ঐতিহাসিক শহীদ মিনারে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল পথের মানুষেরা থাকে। এবং যেহেতু আমাদের আন্দোলনের ফলে একটা সরকার গঠিত হয়েছে, কেউ কেউ বলেছে 8ই আগস্ট এই সরকার গঠনের মধ্যে দিয়ে কার্যত আমাদের এই বিপ্লব বেহাত বিপ্লবে পরিণত হয়েছে। সেই বেহাত বিপ্লব নাকি কার্যকর বিপ্লব, আমরা সেটার একটা মূল্যায়ন সভা করতে চাই। তাই আমরা 8ই আগস্ট আমরা এই গণ অভ্যুত্থানের প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে আমরা একটা মূল্যায়ন সভা করি। আমরা মনে করি যে বিপ্লব বেহাত হওয়ার পথে থাকলেও আমরা বেহাত হতে দেব না। সরকার ভুল পথে থাকলেও তাকে আমরা টেনে সঠিক পথে রাখি। সরকারকে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়েই এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে। এবং যেই গণতন্ত্রের জন্য, ভোটের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি, রাষ্ট্র সংস্কার, একটা নির্বাচনের জন্য নিরপেক্ষ পরিবেশ, লেভেল প্লেইং ফিল্ড, সহিষ্ণু রাজনীতি
পরিবেশ তৈরি করেই তাদেরকে একটা নির্বাচনের দিকে যেতে হবে, যেন মানুষ নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের পছন্দের জনপ্রতিনিধি বাছাই করতে পারে। একই সাথে সরকারকে আমরা আজকের এই দিনেও আমরা স্মরণ করে দিতে চাই, মনে করে দিতে চাই, একটি বছর হতে চলছে সরকারের উন্নয়নের কেন্দ্রবিন্দু, সরকারের শাসন ব্যবস্থাকে সুশাসন নিশ্চিত করার জন্য যে প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেটা হচ্ছে আমাদের স্থানীয় সরকার। আজকে 1 বছর ধরে স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধি নেই। জাতীয় নির্বাচনের আমরা একটা রোড ম্যাপ সম্ভাব্য তারিখ আমরা জানতে পেয়েছি, এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে সরকারের কোনো ভাবনা নাই। স্থানীয় সরকার চলছে না, জনগণ ভোগান্তির শিকার হচ্ছে, প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। কাজেই অন্তত জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের একটা রোড ম্যাপ সরকারের থাকা উচিত। আমরা আশা করি এই জুলাই সনদ কিংবা জাতীয় সনদ ঘোষণার পাশাপাশি এই যে তৃণমূলের মানুষকে সেবা দেওয়ার যে প্রতিষ্ঠান স্থানীয় সরকার, এই স্থানীয় নির্বাচনের বিষয়েও সরকার একটা দিক নির্দেশনা আমাদের সামনে উপস্থাপন করবে। আপনাদের সকলকে এই জুলাই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে, প্রচারের আহ্বান জানিয়ে, প্রত্যেকের জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আজকের মতো সংবাদ শোনা শেষ করছি। আমাদের রাজনৈতিক দলগুলো প্রত্যেকটি দেশেই আপনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তার কর্মকৌশল এবং রণকৌশল ঠিক করতে হয়। রাজনীতিতে কিংবা দেশের পরিস্থিতিতে বিভিন্ন ধরনের মেরুকরণ হচ্ছে, বিভিন্ন ঘটনা ঘটছে, তার প্রেক্ষাপটে আমাদের অবস্থারও পরিবর্তন হতেই পারে, এটা স্বাভাবিক। সরকারের অবস্থানটা দেখেন, সরকার শুরুর দিকে বলেছিল কিন্তু যে তারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে এই জাতীয় নির্বাচন দেবে। সেইখান থেকে সরকার আবার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা সাপেক্ষে তারা আবার বলেছে এপ্রিলে নির্বাচন দেবে। আবার তারা বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল তার শীর্ষ নেতার সাথে দেশের বাইরে মিটিং করে বলেছেন ফেব্রুয়ারিতে যদি বিচার এবং সংস্কারকে এগিয়ে নেওয়া যায় নির্বাচন দিতে। এমনকি বিভিন্ন রাজনৈতিক দলও নির্বাচন নিয়ে তাদের সম্ভাব্য 3 তারিখের একাধিক সময় নিয়ে কথা বলেছে। আমরাও বলেছি যে সরকারের পক্ষে যদি সম্ভব হয় পরিবেশকে গুছিয়ে আনা, সংস্কারকে এগিয়ে আনা, বিচারিক প্রক্রিয়ায় অগ্রগতি করা, তাহলে তারা ডিসেম্বরে নির্বাচন দিক, জানুয়ারিতে দেখ, ফেব্রুয়ারি দেখ, সেটা নিয়ে আমাদের কোনো রিজার্ভেশন নাই। কিন্তু আমরা মনে করি যে নির্বাচনের আগে বিচার এবং সংস্কারের একটা দৃশ্যমান অগ্রগতি দরকার। তো এই যে গত কয়েকদিন ধরে সংস্কার কমিশনে আলাপ আলোচনা হচ্ছে, আপনারা দেখছেন একই বিষয় নিয়ে একাধিকবার দফায় দফায় আলোচনা হচ্ছে। কোন রাজনৈতিক দল তো এটা তার লাগবে, কোন রাজনৈতিক দল এটা না হলে তার সংস্কার মানবে না। বিভিন্ন ধরনের চাপ এবং প্রেক্ষাপটের কারণে ঐক্যমত্য কমিশনও কিন্তু তার জায়গা থেকে সরে আসছে। আপনারা দেখেছেন যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য যে আপনার এনসিটি বা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল বা জাতীয় সাংবিধানিক পরিষদের ভালো ধারণা ছিল, একটি বড় রাজনৈতিক দল সহ কয়েকটি দল একমত না থাকায় সরকারের ঐক্যমত্য কমিশন কিন্তু সেই জায়গা থেকে সরে এসেছে। কাজে রাজনৈতিক পরিস্থিতিতে আমাদেরও পজিশন চেঞ্জ করাটা কিংবা সরে আসাটা এটি একটা স্বাভাবিক। তবে আমরা মনে করি যে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আগামী ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের জন্য জরুরি। সেই নির্বাচনের জন্য পরিবেশ আগে সৃষ্টি করতে হবে। সেই জন্য সরকারের যে সময়টা লাগে সেই সময়টা সরকারের নেওয়া দরকার। এবং আরেকটি বাংলাদেশের শাসনতান্ত্রিক ব্যবস্থায় পরিবর্তনের জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আমরা মনে করি এটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং বাংলাদেশের প্রেক্ষাপটে একটি যুগোপযোগী আপনার ধারণা, সেটি হচ্ছে সংখ্যানুপাতিক হারে নির্বাচন বা পিআর পদ্ধতি। এখন আমাদের দল 2021 সালে যখন আমরা ঘোষণা করি বা দল যখন প্রতিষ্ঠিত হয়, তখনই এই দলের ঘোষণাপত্রে 21 দফা কর্মসূচিতে ছিল যে ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আমরা আনুপাতিক হারে নির্বাচন চাই এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চাই। এখন এটা আমাদের দলের পজিশন। এখন দেখা যায় বাংলাদেশের স্বাভাবিকভাবে একটি বড় রাজনৈতিক দল সহ তাদের অনেক মিত্ররা পিআর পদ্ধতি চায় না, তাহলে এখন আমি চাইলে তো হবে না। তারপরেও আমরা বলবো যে জাতির বৃহত্তর স্বার্থে এবং জাতীয় ঐক্যমত্যের স্বার্থে আমাদেরকে একটা জায়গায় আসতে হবে। সেখানে যদি সামগ্রিক পর্যালোচনায় পিআর পদ্ধতি সকলের কাছে গ্রহণযোগ্য হয় সব ক্ষেত্রে, তাহলে আমি সরকারকে
আহ্বান করবো, জাতীয় ঐক্যমত্য কমিশনকে আহ্বান করবো এই পদ্ধতির বাস্তবায়ন করতে। আর যদি পুরো প্রক্রিয়ায় সংখ্যানুপাতিক নির্বাচন কিংবা পিআর পদ্ধতির প্রয়োগ সম্ভব না হলেও যেই আলোচনাটি হচ্ছে, অন্তত একটা জায়গা আমাদেরকে যেতে হবে, সেটি হচ্ছে যে অনেক দল বলছে যে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের অন্তত উচ্চকক্ষে পিআর। যে এখন ওই যে ধরেন আমরা 100 ভাগ চাইলাম, 100 ভাগ না পাইলাম, 80 ভাগ, 70 ভাগ, 50 ভাগ পাইলেও তো আমরা মনে করবো যে এই গণ অভ্যুত্থানের অংশীজন হিসেবে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে আমাদের যে ভূমিকা, তার প্রতি সরকার এবং ঐক্যমত্য কমিশন সম্মান দেখেছে। সেই জায়গা থেকে আমাদের একটা সমর্থন থাকবে, পাশাপাশি বাকি দলগুলোরও কিন্তু মতামত এবং অবস্থান থাকতে হবে যে তারা কি পুরোটা পিআর চাচ্ছে নাকি শুধু উচ্চকক্ষে পিআর। সেইটি আসলে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই ফাইনালি সিদ্ধান্তটা নিতে হবে। তবে ওই যে বাংলাদেশে যে আধিপত্য বিস্তার, দখলবাজি, চাঁদাবাজি, পেশি শক্তির যে রাজনীতি, এলাকা নিয়ন্ত্রণের যে রাজনীতি, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এই অপরাজনীতি অটোমেটিক্যালি মুছে যাবে, এই অপরাজনীতির কবর রচিত হবে। সেই ক্ষেত্রে তো অনেকে চাবে না। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় আধিপত্য বিস্তার থাকবে না। এই যে দীর্ঘদিন ধরে আমাদের সুশীল সমাজ স্থানীয় সরকারকে আপনার ক্ষমতায়ন করার জন্য, আপনার উন্নয়ন কর্মকাণ্ডে এমপিদের যুক্ত না হওয়ার জন্য যে কথাগুলো বলছে, পিআর পদ্ধতিতে হলে উপজেলার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাদের ক্ষমতায়ন হবে, তারা উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকবে, এমপিরা আইন প্রণয়ন নিয়ে ব্যস্ত থাকবে। এমপিদের কাজ তো আসলে টয়লেট, পাবলিক টয়লেট উদ্বোধন করা কিংবা 5 লাখ টাকার সড়ক উদ্বোধন করা না। এই ক্ষেত্রে স্থানীয় সরকার শক্তিশালী হবে। পিআর পদ্ধতিতে নির্বাচনের আমাদের যে কেন্দ্র দখল, সিল মেরে একজনের কেন্দ্র দখল করে জিততে চাওয়ার প্রবণতা, এইটা থাকবে না। হানাহানি মারামারি রাজনীতি থাকবে না। তারপরে নির্বাচনে যে কালো টাকার প্রভাব, ভোট কেনা, কে এমপি হবে এটা তো কেউ জানবে না, কাজে এই কালো টাকার প্রভাব থাকবে না। পিআর পদ্ধতিতে সুবিধা, এই অসুবিধা দু একটা হলেও অনেকগুলো সুবিধা আছে, সবাই বিবেচনা করুক। আমরা ইস্যুটা তুলেছি, অন্যান্য দলও এটার সাথে আছে, সবাই আলাপ আলোচনার প্রেক্ষাপটে যে সিদ্ধান্ত হয় আমরা সেটাতেই